নমস্কার, আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে রহস্য ও গোয়েন্দা গল্প জ্বলন্ত চক্ষু, হেমেন্দ্র কুমার রায়। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা হলো খুব খুশি। ট্রেনের মানুষ হয় বিশেষরূপে স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোঁয়া নির্জন পৃথিবীকে। ছবিতে আঁকা পাহাড় আর বন আর মাঠ আর নদী। আরো দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্পষ্ট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেনের গতি কমে প্রবেশ করলে জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি, গোঁফ, প্রকাণ্ড পাকড়ি। বয়স 60-এর উপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ শীতে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক ওদিককার একখানা আসন দখল করলে। লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছু নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে কিঞ্চিৎ আশ্বস্ত হলাম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে, নির্নিমেষে নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসল। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, বিজনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড় প্রান্তরের বনে জঙ্গল জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, কাকে বকে মিলে কাকে বলে তাই তো আমি জানি না। আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করবার ইচ্ছা হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছেটি দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওর দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ বুজে ঘুমিয়ে পড়া। তারপরেও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে আপত্তি নেই। একটুকু পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মেরে ফেললুম দুই চক্ষু। অমনি হিন্দি ভাষায় শুনলুম, বাবুজি কি এইবারে ঘুমোবেন? জ্বালাচ্ছে দেখছি। চোখ না খুললেই বললাম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলুম মন্দ আবদার নয়, আমি জেগে বসে থাকবো আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো না বই কি, আলবৎ ঘুমাবো। আবার শুনল, বাবুজি ঘুমোবেন না? কোন ঘুমাবো না? এই কামরায় ঘুমালে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, এ কামরায় বিপজ্জনক, বিশেষ করে এই কামরায়। হ্যাঁ? লোকটা বলে কি এতক্ষণ পরে চোখ খুলল, কারণ এরপরও চোখ না খোলা হচ্ছে তাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের উপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখেই বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসল। বৃদ্ধ শিখি বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে এলো কেমন করে?
ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু জেগে জেগে কেউ আবার স্বপ্ন দেখে নাকি? আমার হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনে মনে বললে, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপদজনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধুলুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, আপনার শ্বশুর এখানে বেড়াতে আসেন বলে কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলাম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ। ঠিক, অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললাম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে সে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। বললে, তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয়ই সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও খুব বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধে? অপরাধ কি আবার, বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। হাসি উঠে উঠল। এটা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিংয়ের মেয়েকে আমি তার অমতে বিয়ে করেছিল। অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। কিন্তু ফাঁসির পরও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আছি ছায়ার মতো। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনেই। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ি উপন্যাসের লেখক কেমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলো। তবে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল অধিকার আসনে। কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চক্ষু দুটোর স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারীর অজিত সিং যাত্রীদের শেষ খুন করে আবার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় বা সে লুকিয়েছিল? তারপরে মনে হলো সব কথা। আমি হো হো করে হেসে উঠতে লাগলাম। পুরো ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছ কেন? তুমি কি অজিত সিং? আমার নাম কে তোমাকে বলল? তোমার জামাই। কে? শের সিং। সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছ, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা না? আমি হো হো করে হেসে উঠে বসল।
তোমার শ্বশুর জামাই কেউ কম যাও না। ধন্য তোমরা, কিন্তু একই রকম ঠাট্টা। ঠাট্টা ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? কিন্তু জেনে রাখো, এত সহজে আমি ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছু বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত্যু অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকাবে দেবার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহি মশাই, দয়া করে অমন কটমটি আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমাতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললেন, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়। তোমার ধারণা আমরা জীবিত, তার বলতে? মূর্খ। অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপণ দুলে দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে তোমার ধরে ভাবল, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এবার সাংঘাতিক হয়ে উঠল নাকি? শ্বশুর আর জামাই দুজনই নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি আজকের যাত্রা শুভ নয়। প্রচণ্ড ঝড়ে অজিত সিং বললে, শের সিং, শের সিং, তুমিই হচ্ছ আমার দুষ্টু গ্রহ। কুক্ষণে তোমাকে আমি হত্যা করেছিলাম। আমার গ্রাস থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পরেই আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফোরিত চোখে সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিকুণ্ডে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছুতে পিছুতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন জ্বলছে দাউ দাউ করে। দৈব গতিতে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে বাইরে দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতর দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং আর কোথায় তার দুই জ্বলন্ত চক্ষু? আমার মাথা ঠিক হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। আমি কি এতক্ষণ ধরে আশ্চর্য এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এ কামরায় নয়, চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়েও যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলুম, কুলি, কুলি। আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো। আর গল্প মালিকাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকতে হবে সকলকেই।